জীবনের ধর্মই হচ্ছে স্বাভাবিক কাজকর্মের মধ্যে দিয়ে ডেইলি রুটিনের মধ্যে দিয়েই সামনের দিকে এগিয়ে চলা। আর এই এগিয়ে চলতে চলতে হঠাৎ কিন্তু আমাদের অনেক ধরনের বাধা বিপত্তি আসে। আর এই বাধা বিপত্তির মধ্যে একটা প্রধান সমস্যা হচ্ছে শারীরিক অসুস্থতা। শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতা এ দুটোর মধ্যে কিন্তু একটা অসুস্থতাই মানুষকে অনেকটা দুর্বল করে তোলে। শারীরিক অসুস্থতা আল্লাহ তাআলার ইচ্ছায় ডাক্তার দেখিয়ে ঔষধপত্রের মাধ্যমে অনেকটাই নিরাময় হয়ে যায়, কিন্তু মানসিক অসুস্থতা এমন এক ধরনের বাধা বিপত্তি যা মানুষকে অনেকটা দুর্বল করে ফেলে। অনেক ক্ষেত্রে মানুষের এই মানসিক দুর্বলতা কাটিয়ে উঠতে অনেকটা সময় চলে যায়। কারো জীবনের অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায় এই মানসিক অসুস্থতা। সব কিছু মিলিয়েই শারীরিক এবং মানসিক অসুস্থতা আল্লাহ তাআলার ইচ্ছায় কাটিয়ে উঠে আবারও আপনাদের সঙ্গে চলে এসেছি প্রতিদিনের মতো ব্লগ ভিডিও শেয়ার করতে। এছাড়া নিত্য প্রয়োজনীয় যে টুকিটাকি হ্যান্ডিক্রাফটগুলো আমি করি সে কাজগুলো নিয়ে আবারও আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে প্রতিনিয়তই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখানেই আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। সকল ধরনের বাধা বিপত্তি পার করে আল্লাহ তাআলার ইচ্ছায় আবারও আপনাদের সঙ্গে ফিরে আসলাম প্রতিদিনের ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে। সকালবেলা উঠেই অফ ক্যামেরায় নাস্তা তৈরি করে নিয়েছি, হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে দিয়েছি খাবার দিয়ে। ছেলে মেয়ে সবার জন্য নাস্তা তৈরি করেছি, প্লাস এখন মেয়ের জন্য টিফিন তৈরি করছি। যদিও স্কুল থেকে ওদেরকে টিফিন টাইমে টিফিনটা দেয়, তারপরও আমি বাসা থেকে একটা টিফিন তৈরি করে দিলে নিজের মনে অনেকটা মানসিক প্রশান্তি লাগে যে মেয়ে স্কুলে যে কি খেলো না খেলো। তাই সব প্রতিদিনই হচ্ছে ওকে আমি একটা টিফিন তৈরি করে দিই। মেয়েকে স্কুলে পাঠিয়ে ছেলে চলে গিয়েছে বাইরে প্রাইভেট পড়তে, হাজব্যান্ড চলে গিয়েছে অফিসে। তো আমার এই ছোট্ট ঘরে এখন আমি একাই রানী। তো রানী হয়ে বসে থাকলে তো কাজ হবে না, রানীর রাজত্বটাকেও তো সামলাতে হবে, গোছগাছ করতে হবে। তাই ঘর ঝাড়ু দিতে এসেছিলাম, একটু ক্লিন করতে এসেছিলাম। এর মধ্যে দেখলাম ওয়ালে অনেক জায়গায় হালকা কিছুটা ময়লা আছে। তো ওই যে ডাস্টার নিয়ে পরিষ্কার করব ওই সময়টা আজকে আমার কাছে ছিল না। তাই যেহেতু ঘর ঝাড়ু দিচ্ছিলাম সেই ঝাড়ুটা নিয়েই হচ্ছে উপর থেকে হালকা কিছু ময়লা আমি একটু ক্লিন করে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের কাজগুলো এরকমই, খুবভাবে একটা প্রস্তুতি নিয়ে কাজ করতে গেলে আসলে অনেকটা সময় লাগে। তাই আমি হচ্ছে যখন যেটা হাতের কাছে পাই, যে কাজটা দেখি আর কি, ওইটা সামান্যভাবে হলেও একটু ক্লিন করার চেষ্টা করি, যাতে পরবর্তীতে যখন ডিপ ক্লিনিংয়ের কাজটা করতে আসি তখন আমার অতটা প্রেশার না পড়ে। কারণ যেহেতু বাচ্চাদের নিয়ে যখন স্কুলে কোচিংয়ে আমাকে একাই দৌড়াদৌড়ি করতে হয়, তো ওইভাবে পারফেক্ট একটা টাইম, খুব বড় একটা টাইম বের করে সব কিছু পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে যায়। তাই যখন যে কাজটা হাতের কাছে দেখি বা চোখের সামনে পড়ে তখন সেটা আর কি আমি পরিষ্কার করে নিই। ওয়ালটা ক্লিন করে তারপর হচ্ছে ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে বিছানার চাদরগুলো গুছিয়ে নিলাম। আসলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় বিছানার চাদর পরিষ্কার করার মধ্য দিয়েই একটা ঘরের কিন্তু সৌন্দর্য ফুটে ওঠে। সব কিছু ক্লিনিংয়ের কাজ করে এবার হচ্ছে রান্না করতে চলে এসেছি, কারণ সকালে যে মাছ সবজি এগুলো রান্না করেছি এগুলো আমার ছেলে কিন্তু কোনোটাই খায় না। কারণ আমার ছেলে নয়, বেশিরভাগ বাচ্চারাই কিন্তু গোশ, তারপরে হচ্ছে ডাল, ডিম, আলু ভর্তা এসবই পছন্দ করে। মাছ কিন্তু একদমই খেতে চায় না, সবজি তো নাই। তো আজকে হচ্ছে আমার ছেলের খুব পছন্দের একটা খাবার আলুর দম, এটা রান্না করব। এটা রান্না করলে কিন্তু অনেকটাই মাংসের মতো লাগে। আর যদি সঙ্গে একটু টুকরো মাংস দিয়ে দেওয়া যায়, হোক সেটা গরুর মাংস বা মুরগির মাংস, তাহলে খেতে কিন্তু আরও অনেক মজা লাগে। সকল প্রকার মশলা দিয়ে আমি এই আলুটাকে কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে
একটু ঢেকে দিয়ে অন্যান্য কাজ করব সংসারের, এর মধ্যে কিন্তু এই তরকারিটা আমার হয়ে যাবে। তো এই তো ঝোলের পানি দিয়ে দিলাম, দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। তারপর হচ্ছে আজকে ঘরে অনেক টুকিটাকি কাজ ছিল, হালকা পাতলা ক্লিনিংয়ের কাজ তো করেই নিয়েছি। এখন হচ্ছে কিছু মশলাপাতি আবার কিছু খাবার দাবার ছিল, ওইগুলো হচ্ছে আমি জারে করে রেখে দেব। এখানে হচ্ছে অল্প নুডলস ছিল, ওর আব্বু যখন আনে তখন হচ্ছে সব কিছুই প্যাকেট প্যাকেট করে আনে, তো ওই সময়ের অভাবে অনেক সময় সঙ্গে সঙ্গেই আমি রিফিল করে রাখি, আবার অনেক সময় একটু দেরি হয়ে যায় অন্যান্য কাজের জন্য। তো নুডলসগুলো অনেকটাই খাওয়া হয়ে গেছে, অল্প কিছু ছিল তাই সেটাও ঢেলে নিলাম। তারপর হচ্ছে লবণ ছিল, সেটা ঢেলে নিলাম। আর হচ্ছে যেহেতু মাসের শেষ দিকে ছিল তাই অল্প অল্প মশলা এনেছিল, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো হচ্ছে আমি জারে জারে ঢেলে রাখছি, কারণ বাইরে রাখলে যতই রাখবো ততই দেরি হবে। এজন্য এই যে অল্প অল্প যে জিনিসগুলো ছিল এগুলো হচ্ছে আমি প্রত্যেকটা যে জারে যেটা রাখি সেটা হচ্ছে ঢেলে রেখে দিলাম। এরপর হচ্ছে কিছু টোস্ট বিস্কিট এনেছিল, আর এটা হচ্ছে আমি প্রতিদিন সকালে যে 1 কাপ চা খাই, যেটা আমার প্রতিনিয়ত অভ্যাস। ঘুম থেকে উঠেই ফজরের সালাদটা আদায় করে তারপর হচ্ছে 1 কাপ চা খাওয়া আমার রেগুলার রুটিন হয়ে গিয়েছে। তো চাটা আমি সাধারণত মুড়ি দিয়েই খাই, আর বিশেষ করে এই ধরনের টোস্ট বিস্কিট দিয়ে খাই। এর স্বাদটা অনেকটা ড্রাই কেকের মতো, টোস্ট বিস্কিটও না আবার ড্রাই কেকও না, কিন্তু স্বাদটা অনেকটা ড্রাই কেকের মতো। তো এটাও আমি হচ্ছে 2টা জারে ঢেলে নিচ্ছি, যেহেতু অনেকটা পরিমাণে ছিল একটা বড় জারে ঢেলেছি এবং বাকি যে অংশটা ছিল সেটা হচ্ছে একটা ছোট জারে ঢেলে নিলাম। এরপর এটা হচ্ছে সল্টেস্ট বিস্কিট, এই বিস্কিটটা আমার হাজব্যান্ডের অনেকটাই পছন্দ, আমাদের 3 মা মেয়ে ছেলের কিন্তু খুব একটা পছন্দ না। তো সবার পছন্দ অনুযায়ী জিনিসপত্র আমরা বাড়িতে বেশিরভাগ সময়ই আনি, কারণ একজনের পছন্দের উপর প্রায়োরিটি দিলে হবে না, সবার পছন্দকেই প্রায়োরিটি দিতে হবে। তো এই সল্টেস্ট বিস্কিটগুলো আমি হচ্ছে কাচের জারে রেখে দিলাম, কারণ কাচের জারে টোস্ট বিস্কিট চানাচুর যাই রাখি না কেন তার স্বাদগন্ধ কিন্তু অনেকটাই অটুট থাকে, দেখতেও ভালো লাগে। এরপর হচ্ছে সয়াবিন তেলটা রিফিল করে নিচ্ছি। 5 লিটারের জার ধরে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই তেল বেশি পরিমাণে পড়ে যায়, তাই হচ্ছে আমি 1 লিটারের জারের মতো তেলটা ঢেলে নিয়ে সব কিছুই মোটামুটি ইনশাল্লাহ গুছিয়ে নিলাম। এবার হচ্ছে একটা একটা করে নিতে গেলে কিন্তু আমার বারবার যেতে হবে, আসতে হবে। তো এজন্য হচ্ছে বড় একটা স্টিলের প্লেটের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে একসঙ্গেই রান্নাঘরে চলে যাব, যেহেতু রান্নাঘরেও কিন্তু আমি একটা তরকারি চড়িয়ে এসেছিলাম, তো সেজন্য বারবার যাওয়া আসা করলে দেরি হয়ে যাবে, এজন্য সব কিছু আমি একে একে করে নিয়ে নিলাম। এখানে একটা জার কিন্তু অনেক খালি রয়ে গেছে, তো ওটাই আমি অন্য একটা জিনিস রেখে দেব, তাহলে কিন্তু রিফিল হয়ে যাবে। সব কিছু নিয়ে রান্নাঘরে চলে আসলাম এবং সব কিছুই আমি গোছগাছ করে রেখে দিলাম। তো ঘরে যেদিন বাজার নিয়ে আসে সব কিছুই এলোমেলো হয়ে থাকে, কিন্তু যখন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জারের মধ্যে রেখে গুছিয়ে দেই ফাইনালি, তখনই আমার কিন্তু অনেকটা শান্তি লাগে, কারণ ঘরের জিনিসপত্র যদি গোছগাছ না থাকে তাহলে কিন্তু কোনো কাজেই মন বসে না। তো সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে দুপুরের রান্নাবাড়া অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। এর মধ্যে আবার হচ্ছে আর একটা মাছের চড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব পছন্দ, কারণ সকালে যেটা রান্না করেছিলাম তাড়াহুড়া করে অল্প রান্না করেছিলাম, সেটা নুজাতের আব্বুকে দুপুরের খাবার জন্য দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে যে মাছটা চড়িয়েছি এটা হচ্ছে চাপিলা মাছ। চাপিলা মাছ সমস্ত প্রকার মশলাপাতি দিয়ে একসঙ্গে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে যদিও নুজাতের আব্বুকে আজকে দুপুরের খাবার দিয়ে দিয়েছিলাম, তো হঠাৎ করে সে আবার বাসায় চলে এসেছে এবং আসার সময় কিন্তু প্রচুর মাছ নিয়ে এসেছে। আর একটা জিনিস হচ্ছে এই মাছগুলো আমরা কিন্তু সবাই ফ্রিজে রাখি, ফ্রোজেন করে রাখি, কারণ যেহেতু আমাদের সরকারি চাকরি ব্যবসা বাণিজ্য যাদের আছে প্রতিনিয়ত কিন্তু আমাদের বাজার করে রান্না করা সম্ভব হয় না, তাই কিছু মাছ তরকারি ফ্রোজেন করা থাকলে ইনস্ট্যান্ট আমরা কিন্তু একটা মেহমান আসলেও রান্না করে দিতে পারি। তারপরে হচ্ছে হাজব্যান্ড যখন অফিসে যায় তখনও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো নুজাতের আব্বু এই যে 3-4
3-4 প্রকারের মাছ নিয়ে এসেছিল। এটা হচ্ছে দাতনা মাছ। মাছগুলো অবশ্য কেটে এনেছিল, কারণ এই মাছের কাঁটাগুলো অনেক বেশি শক্ত থাকে। বাড়িতে আমাদের যে বটি থাকে সেটা দিয়ে কাটতে কষ্ট হয়। তারপর এনেছিল অনেক বড় বড় বেলে মাছ, তারপর এনেছিল ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছের প্রতিটা মাছের মধ্যেই কিন্তু প্রচুর ডিম ছিল। তো ডিমগুলো ধুতে গেলে, ঘষে ঘষে ধুতে গেলে অনেকটা ডিম নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি আলাদা একটা প্লেটে বের করে রেখে দিয়েছিলাম। আর রান্না করার সময় মাছের মধ্যে ডিমগুলো দিয়ে কিন্তু রান্না করে নেব। এবার হচ্ছে ঘরোয়া আপুদের জন্য কিন্তু একটা টিপস, খুব গুরুত্বপূর্ণ টিপস। আমরা যারা ফ্রিজে মাছ ফ্রোজেন করে রাখি, অনেকেই জিপলক ব্যাগে রাখি। যাদের ফ্রিজের জায়গা বেশি তারা জিপলক ব্যাগ বা অন্যান্য ব্যাগে রাখতে পারেন, কিন্তু যাদের ফ্রিজের জায়গা কম অথবা ফ্রোজেন আইটেমগুলো একটু বেশি থাকে, তারা কিন্তু যদি পলিথিনে করে মাছ রাখেন, একটা পলিথিনে 1 প্যাকেট মাছ রাখলে কিন্তু অনেকটাই জায়গা কভার করে নিয়ে যায়। তো সেজন্য আমি যেটা করি, যেই ট্রিক্সটা করি সেটা হচ্ছে এই যে প্রতিটা পলিথিন মাঝখান থেকে কেটে একটা পলিথিন 2 ভাগ করে নিয়ে সেখানে কিন্তু আমি মাছগুলো রাখি। যেখানে একটা পলিথিনে একটা জায়গা নেবে সেখানে আমি কিন্তু 2টো ভাগ করে রেখে দিচ্ছি। এতে কিন্তু ফ্রিজের জায়গা অনেকটাই কভার হয়ে যায়, অল্প জায়গায় কিন্তু অধিক পরিমাণে মাছ রাখা যায়। তো আপুরা চাইলে কিন্তু এভাবে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। মাছগুলো ফ্রোজেন করে রেখে তারপর হচ্ছে সমস্ত জারগুলো আমি ধুয়ে নেব আস্তে আস্তে। এরপর হচ্ছে আবার নুছাদের আব্বু দুধ নিয়ে এসেছে। তো দুধ নিয়ে আসে যেদিন, সেদিন কিন্তু আমার বাড়িতে পুডিং তৈরি করতেই হবে, কারণ বাচ্চাদের বায়না থাকে। আর আজকে নুছাদ বায়না করেছে ওকে হচ্ছে ছোট্ট একটি পুডিং তৈরি করে দিতে হবে। এটা আজকে থেকে নয়, ও অনেক দিন থেকেই বায়না করে। তো সেই অনুযায়ী বড় একটা পুডিং বানিয়েছি। আর মেয়েকে একটা দিলে তো হবে না, ছেলেকেও তো একটা দিতে হবে। এর জন্য দুজনের জন্য 2টো ছোটো ছোটো পুডিং তৈরি করে আমি সেগুলো সার্ভ করে নিলাম। আর এটা ছিল গুড়ের পুডিং। জানি না কেউ কখনো গুড়ের পুডিং খেয়েছে কিনা, আসলে তৈরি হয় কিনা। তো আজকে ইচ্ছে হলো দেশ থেকে আনা, অর্থাৎ বাড়ি থেকে আনা একদম পিওর যে গুড় ছিল সেটা দিয়ে তৈরি করে সবাইকে কেটে কেটে সার্ভ করে দিলাম। পুডিং তৈরি করার পর কিন্তু এই পুডিংটা অনেকটা সময় ফ্রোজেন করে রাখতে হয়, তাহলে কিন্তু পুডিংয়ের গায়ের থেকে পানি ছেড়ে দেয় না। তো আমার বাসায় কিন্তু একদমই অন্যরকম, পুডিংটা একদম গরম গরম সার্ভ করে আমরা সবাই খেয়ে নেই, কারণ ফ্রোজেন করার মতো সময়ের অপেক্ষা কেউই করতে চায় না। আর নুছাদের আবু তো ঠান্ডা জিনিস খেতে চায় না, তাই গরম গরম সার্ভ করি, যার কারণে কিন্তু গায়ের থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর পুডিংটা এত বেশি সফট হয়েছে যা বলার বাইরে, একদমই কিন্তু নরম সফট হয়েছে, খেতে অনেকটাই লোভনীয় লাগছিল, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাচ্ছিল। এই যে দেখেন, অনেকটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, অনেকটা সফট হয়েছে। তো খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আমি আমার সংসার জীবনের অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন যেহেতু ব্লগ করি না, জমে থাকা অনেক কথা রয়েছে, আস্তে আস্তে সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আগামী ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।